তো আগের দিন ক্লাসে আমরা আলোচনা করে দিয়েছিলাম টোটাল যে এক্সামের সিলেবাস, আপার প্রাইমারি টেটের জন্য যে টোটাল সিলেবাস রয়েছে সেই সংক্রান্ত আমরা আগের দিন কমপ্লিটলি আলোচনা করে দিয়েছিলাম। যে আমরা কি কি পড়তে হবে, চাইল্ড স্টাডিজ এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে, বেঙ্গলি, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ সব আমরা একটা ব্রিফ একটা সিলেবাস আলোচনা করে দিয়েছিলাম যে টোটাল আমাদের এই পড়াশোনাটা করতে হবে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? কারণ আজকে আমরা আলোচনা করব যে টোটাল যে জেনারেল স্টাডিজটা রয়েছে, মানে যেখান থেকে আমাদের টোটাল জেনারেল স্টাডিজ হবে, তো সেই জেনারেল স্টাডিজ থেকে আমাদের কোন কোন যে অংশগুলো রয়েছে, মানে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, এই জায়গাগুলো থেকে কোন জায়গা থেকে কত সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। মানে ওভারঅল টোটাল হিস্ট্রি, জিওগ্রাফি এবং কনস্টিটিউশনের যে সিলেবাস রয়েছে সেটা আমরা প্রপার আলোচনা করব। যারা অলরেডি কোনো জায়গায় হয়তো পড়েছো বা প্রিপারেশন নিয়েছো তাদের কিছুটা আইডিয়া রয়েছে, কিন্তু ওই হাফ হাফ ভাবেই পড়াশোনা রয়েছে। কিন্তু কোনো জায়গায় তোমাদের হয়তো সঠিকভাবে পরপর জিনিসটা বোঝায়নি যে কোনটার পরে কোনটা পড়তে হবে। তো সেটাই আজকের আলোচনা হবে। তারপরে আমরা হিস্ট্রির হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব যদি সময় থাকে সেই মতো। ওকে? তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব হিস্ট্রি বা ইতিহাসের যে সিলেবাস রয়েছে তার মধ্যে আমরা কি কি পড়বো বা কি কি ব্যবস্থা রয়েছে। দেখো, প্রথমে আমাদের ইতিহাসকে আমরা ৩ ভাগে ভাগ করে নেব। ৩ ভাগের মধ্যে প্রথম যে অংশটা হবে সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। যেখানে আমরা আলোচনা করব যে আমাদের যে প্রাচীন ভারতে, মানে আমাদের যে আ ভারতে যে সিভিলাইজেশন হওয়ার পরে যে প্রাচীন ভারতের যে সভ্যতা ছিল, সেই প্রাচীন ভারতে ইতিহাস কিভাবে ডেভেলপড করেছে। তো প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যেই আমাদের আলোচনার বিষয়বস্তু হবে বিভিন্ন চ্যাপ্টার গুলো। সেই আমাদের যে প্রাচীন ভারতের হিস্ট্রির মধ্যে আমরা আলোচনা করব প্রথম চ্যাপ্টার সেটা হবে সিন্ধু সভ্যতা, যেটাকে আমরা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে থাকি। তো সিন্ধু সভ্যতা আলোচনা করার সময় তোমরা হয়তো কম বেশি প্রত্যেকেই পড়েছো যে হ্যাঁ, আমাদের সে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা, আমরা স্যার জানি, পড়েছি। কিন্তু সবচেয়ে প্রাচীনতম সভ্যতা যদি আমরা দেখি সেটা কিন্তু সিন্ধু সভ্যতা নয়। সিন্ধু সভ্যতার আগেও একটা সভ্যতা ছিল যেটাকে সবচেয়ে প্রাচীনতম কনসিডার করা হয়, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। ঠিক আছে? সেটা হচ্ছে কি মেহেরগড় সভ্যতা ছিল। মানে মেহেরগড় অঞ্চলকে কেন্দ্র করে, যেটা বর্তমানে পাকিস্তানে রয়েছে, তো সেই অঞ্চলকে কেন্দ্র করে প্রথম একটা সিভিলাইজেশন বা সভ্যতা গড়ে উঠেছিল, যেটা আমাদের অ্যাকচুয়ালি বলা রয়েছে। কিন্তু আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখবো মেহেরগড় সভ্যতা যে প্রথম সেরকম কোনো ব্যাপার নয়। তার অনেক আগেই কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা ভারতের উপমহাদেশে আরো অনেক সভ্যতাগুলো ছিল। কিন্তু সেই সভ্যতাগুলোর আমরা মানে যে সময় হিস্ট্রি আমাদের লেখা হয়েছে সেগুলোর আমরা স্ট্রেস বা সেগুলোর আমরা মানে প্রমাণ তখন পাইনি। সেই কারণে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশরা আমাদের কাছে মানে তারা খনন করে যতটুকু পেয়েছিল তার ভিত্তিতে আমাদেরকে ইতিহাসটা দিয়ে গেছিল। এরপরে বর্তমান সময়ে ভারত স্বাধীন হওয়ার পরে বিভিন্ন সময় কংগ্রেস সরকারের সময় বিশেষ করে মানে যখন কংগ্রেস সরকার দীর্ঘদিন ধরে যে রাজত্ব করে গেছে, এটাকে রাজত্বই বলা যায়, গণতন্ত্র তো নয়, রাজত্বই বলা হয়। তো যে সময় দীর্ঘদিন ধরে যে রাজত্ব করে গেছে সেই সময় বিভিন্ন জায়গার এই খনন কার্য, মানে যেটাকে আর্কিওলজি বলা হয়, সেগুলোকে সেভাবে এক্সপ্যান্ড করতে দেয়নি। কারণ একটা কথা আছে যে গর্ত খুললে ইতিহাস বেরিয়ে যাবে। তো সেই জন্য সমস্যা। কিন্তু প্রেজেন্টলি বহুদিন ধরেই হচ্ছে বিভিন্ন আর্কিওলজিক্যাল যারা মানে প্রত্নতত্ত্ববিদ রয়েছে তারা বিভিন্ন জিনিস কিন্তু আবিষ্কার করেছে এবং তার বেসিসে আরো অনেক কিছু সিভিলাইজেশন আমরা কিন্তু পেয়েছি, যেগুলো প্রেজেন্টলি এখন আমাদের সিলেবাসে ইনক্লুডেড করা হয়নি, কিন্তু ধীরে ধীরে সেগুলো আমাদের ইনক্লুডেড করা হবে। যেমন প্রথমত একটা সিভিলাইজেশন যেটা হচ্ছে দ্বারকার যে সিভিলাইজেশন, যেটা মহাভারতের কন্টেম্পোরারি, যে মহাভারতের সময় একটা যে সভ্যতা ছিল এবং তার সমসাময়িক যে দ্বারকা নগরী ছিল, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের সময় যে দ্বারকা নগর ছিল, তার প্রপার হিস্ট্রি কিন্তু আজকের দিনে আমাদের কাছে রয়েছে। ঠিক আছে? যেটার মানে টোটালি স্পেসিফিক পুরো সাইট মানে অঞ্চল থেকে শুরু করে সবকিছু কিন্তু আবিষ্কার হয়েছে, এক্সাভেট হয়েছে, এবং সেটা কিন্তু আজকে নয়, 1999 সাল থেকে কিন্তু এর এক্সাভেট হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু প্রেজেন্টলি এগুলোর হিস্ট্রি সম্পর্কে সবকিছু আলোচনা হচ্ছে। কিন্তু টেক্সট বুক সিলেবাসে এগুলো কিন্তু এখনো ইনক্লুডেড হয়নি। তো আমরা যেগুলো ইনক্লুডেড হয়নি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব যেগুলো আমাদের ইতিহাস দেওয়া রয়েছে তার বেসিসে। ওকে?
তো সেই হিসাবে প্রথম সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা। তো সেই মেহেরগড় সভ্যতাটাই পরবর্তীকালে এক্সপ্যান্ডেড হয়ে বিভিন্ন নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠে। মানে কি হয়, বিভিন্ন নদীকে কেন্দ্র করে যেসব লোকেরা বসবাস করত, তারা বিভিন্ন নদীকে কেন্দ্র করে তাদের সভ্যতাগুলো গড়ে তোলে। তো সেই অনুযায়ী প্রথম যে নদীটাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি অঞ্চল বা সাইট গঠিত হয়েছিল সেগুলো হচ্ছে সিন্ধু নদী, যেটাকে আমরা ইন্দাস রিভার বলে থাকি। তো সবচেয়ে বেশি সিন্ধু নদীকে কেন্দ্র করে আমাদের সভ্যতা গড়ে উঠেছিল, সেই জন্য এটাকে সিন্ধু সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতার আরেকটা যে নাম সেটা আমরা জানি, সেটাকে বলা হয় হরপ্পা সভ্যতা। কেন বলা হয়? মানে সিন্ধু সভ্যতার প্রত্নকেন্দ্রে অনেকগুলো সাইট বা অনেকগুলো প্রত্নকেন্দ্র পাওয়া গেছে। তার মধ্যে প্রথম যে প্রত্নকেন্দ্র বা সাইট ছিল সেটা ছিল হরপ্পা। সেজন্য তার নাম হয়েছে হরপ্পা। এই জন্য এটাকে হরপ্পা সভ্যতাও আমরা বলে থাকি। তো আমরা এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সম্পর্কে পড়বো, যেখানে আমরা দেখব যে সিন্ধু সভ্যতার মধ্যে কোন কোন অঞ্চলগুলো রয়েছে। যেমন হরপ্পা, যেমন রয়েছে মহেঞ্জোদাড়ো, ঠিক আছে? মহেঞ্জোদাড়ো, লোথাল, রংপুর, সুৎকাজেন্ডর, সুরকোটরা, বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো কোন নদীকে কেন্দ্র করে, এগুলো প্রত্যেকটাই কোনো নদীকে কেন্দ্র করে গঠিত হয়েছে। সেই অঞ্চলগুলোয় বিভিন্ন রকম শিল্প বা ইন্ডাস্ট্রি গঠিত হয়েছিল। সেখানকার যারা লোক ছিল বা জনগণ ছিল, তারা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করতো বিভিন্ন দেশের সাথে। যার মধ্যে আমরা পাবো ধীরে ধীরে মেসোপটেমিয়া, সুমের, বিভিন্ন অঞ্চলের সাথে কিন্তু আমরা পাবো যে তারা বাণিজ্য করতো, এবং সেই অনুযায়ী বিদেশ থেকে তারা বিভিন্ন জিনিস আমদানি করতো, এবং ভারতের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, টেক্সটাইল বলতে আমাদের যে কার্পাস বয়ন শিল্প, সেটা কিন্তু বিদেশে ভীষণ ফ্লারিশ বা উন্নতি লাভ করেছিল। ওভারঅল আমরা পুরো আলোচনা করব এই যে সিন্ধু সভ্যতা রয়েছে, সেই সিন্ধু সভ্যতার এক্সপ্যানশন কিভাবে হয়েছিল, এবং সেখান থেকে তার যে গুরুত্বপূর্ণ সাইট বা প্রত্ন কেন্দ্র রয়েছে সেগুলো কিভাবে ডেভেলপড হলো, সেটা আমাদের প্রথম চ্যাপ্টার আলোচনার বিষয়। দ্বিতীয় চ্যাপ্টার আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা সম্পর্কে। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। কি, যখন সিন্ধু সভ্যতা প্রায় ধ্বংসপ্রাপ্ত, মানে শেষের দিকে যে কোনো একটা সিভিলাইজেশন দীর্ঘদিন পরে একটা ধ্বংসের দিকে যায়। তো যখন সিন্ধু সভ্যতা প্রায় ধ্বংস হতে শুরু করলো, তো মেহেরগড় সভ্যতা বা সিন্ধু সভ্যতা যখন আস্তে আস্তে ধ্বংস প্রায় হয়ে যায়, এবার এই ধ্বংসের অনেক রকম কারণ আমরা পাবো, যে বন্যা, খরা, ঠিক আছে, নদীপথের গতির পরিবর্তন, বিভিন্ন রকমের কজ দেওয়া হয়, যার কারণে বলা হয় যে সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে এখানে অনেক রকমের আমাদের থিওরি রয়েছে, যেটা হয়তো তোমরা আজকে শুনলে একটু অবাক হবে। যে সেই সময় বলা হয় যে সেই সময় আমাদের যে নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোম যেটা ছিল সেটা কিন্তু সেই সময় প্রেজেন্ট ছিল। এবার এটা বলবে, স্যার এরকম আবার কি কথা, এরকম তো স্যার কোনো ইতিহাস বইতে বা কোনো জায়গাতে পড়িনি। তার কারণ হচ্ছে সেভাবে কোনো জিনিস আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়। যেমন এটা তোমরা বিভিন্ন বইতে পড়েছো যে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি, না মৃতের স্তূপ, মাউন্ট অফ ডেড বা মৃতের স্তূপ। এটা তোমরা পড়েছো যে মহেঞ্জোদারোর কথার অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড, মানে মৃতের স্তূপ। ছোটবেলা থেকে পড়েছো, মুখস্থ করেছো, কিন্তু তারপর আর কোনো প্রশ্ন তোমরা করোনি। এবার প্রশ্ন হচ্ছে কেন এটাকে মৃতের স্তূপ বলা হচ্ছে? তার মানে কি শুধু মহেঞ্জোদারোতে ডেড বডি পাওয়া গেছে, অন্য কোনো জায়গাতে পাওয়া যায়নি? নিশ্চয়ই না, সব জায়গাতেই ডেড বডি পাওয়া গেছে। তাহলে মহেঞ্জোদারোতে পাওয়া ডেড বডির সঙ্গে কি পার্থক্য অন্যান্য সিভিলাইজেশন, অন্যান্য সাইটের মধ্যে রয়েছে? প্রথম যেটা পার্থক্য রয়েছে, মহেঞ্জোদারোতে যে মৃতদেহগুলো পাওয়া গেছে সেগুলো দেখা গেছে যে সব মানুষেরা মারা গেছে তাদের যে খুলি বা স্কালে কোনো ক্ষতের চিহ্ন নেই। এবার যদি কোনো মানুষকে যদি মেরে দেওয়া হয়, তাহলে তবে যদি হত্যা করা হয়, তাহলে তার মধ্যে ক্ষতের চিহ্ন থাকবে। এবার বলবে, স্যার যদি নর্মাল ডেট হয় তাহলে তো কোনো মানুষ হচ্ছে মাথায় কেন খুলির মানে আঘাতের চিহ্ন থাকবে? এবার কেউ যদি নরমাল মানুষ মারা যায়, তাহলে একসাথে নিশ্চয়ই এক জায়গায় অনেক মানুষ একসাথে পড়ে থাকবে না। নরমালি যদি কোনো মানুষ মারা যায়, নিশ্চয়ই হবে না। তো সেখানে যেসব ডেড বডি গুলো পাওয়া গেছে, তারা একসাথে বহু মৃত কঙ্কাল একসাথে পাওয়া গেছে। এবং তাদের মধ্যে তাদের যে স্কাল বা মানে যে ডেড বডি পাওয়া গেছে, তাতে কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু তাদের যে স্কাল, মানে তাদের যে হাড় পাওয়া গেছে, তার মধ্যে অস্বাভাবিক ধরনের রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। এবার এই রেডিয়েশনটা একমাত্র সম্ভব হয় যদি কোনো তেজস্ক্রিয় বিস্ফোরণ ঘটে। মানে তোমার সামনে যদি একটা অ্যাটম বোম ফেলে দেওয়া হয়, মানে হাই টেম্পারেচার যদি দেওয়া হয়, প্রায় 2500 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি যদি তোমাকে টেম্পারেচার দেওয়া হয়, তখনই কিন্তু তোমার এই ধরনের মানে বৈশিষ্ট্য তোমার পাওয়া যাবে। অর্থাৎ মহেঞ্জোদারোতে যে মানুষেরা মারা গেছিল সেগুলোর কারণ কিন্তু অনেক ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভিটি
বা তেজস্ক্রিয়তার কারণ বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে অনেক হিস্টোরিয়ান এটাই বলছে যে সেই সময় কিন্তু তেজস্ক্রিয় যে মানে শক্তির ব্যবহার, যে অ্যাটম বোম, তার কিন্তু ব্যবহার ছিল। তো এরকম অনেক ধরনের থিওরি রয়েছে, কিন্তু প্রপার ভাবে সবকিছু থিওরির প্রমাণ আমাদের কাছে নেই। ওকে? তো যাই হোক, তো বিভিন্ন কারণে সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবার ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে সাধারণ মানুষ বা প্রত্যেক মানুষেরা কি করে, তারা কোনো না কোনো নদীকে কেন্দ্র করে এবার বসবাস করা শুরু যেটা করতো। এখন সেটা না করে তারা কি করলো, বিভিন্ন ধরনের গ্রাম তৈরি করা শুরু করলো। যে নদী ছেড়ে এবার তারা, কারণ দেখেছে যে নদীতে ওই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইজন্য তারা গ্রাম ভিত্তিক থাকা শুরু করলো। বিভিন্ন অঞ্চল জুড়ে তারা গ্রাম তৈরি করলো। অনেকটা গ্রাম নিয়ে একটা বিষ বা জন তৈরি করলো। জন নিয়ে একটা জাতি বা ট্রাইব তৈরি করলো। অর্থাৎ তারা একটা শাসন ব্যবস্থা এস্টাবলিশ করলো। যে যারা কি করতো, একে অপরের সাথে রুল করতো, একটা একটা অঞ্চলে এক একটা বসবাস করতো। এখান থেকেই ট্রাইব বা উপজাতির কনসেপ্ট আসে। এর আগে কোনো ট্রাইব ছিল না, জন যে যার বসবাস করতো। ধনী লোক গরিব, মানে বড় লোক গরিব লোক এভাবেই ছিল। কিন্তু বৈদিক সভ্যতাতে এসে তারা ট্রাইব বা একটা গোষ্ঠীর সন্ধান করে, এবং এই গোষ্ঠীগুলো কি করতো, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের লড়াই করতো, বিভিন্ন ধরনের ফাইট চলতো। এরকম একটা গুরুত্বপূর্ণ ফাইট আমরা বৈদিক সভ্যতাতে পাবো, যেটা বলা হয় ব্যাটেল অফ 10 কিংস, মানে 10 রাজার যুদ্ধ। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, যে ব্যাটেল অফ 10 কিংস বা 10 জন রাজা, রাজা সুদাস বলে একজন রাজা ছিল, তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল 10 জন। এই যুদ্ধটাকে অনেকে হচ্ছে এর যে টোটাল প্রপার মেনশন, সেটা কিন্তু আমাদের যে প্রপার যে ঋগ্বেদ রয়েছে, সেই ঋগ্বেদে কিন্তু এর প্রপার মেনশন করা রয়েছে যে এরকম একটা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে? তো সেই বেদে মেনশন করা আছে 10 কিংস এর। তো এই যুদ্ধটাকে কনসিডার করা হয় আজকের দিনের যে মানে যে মহাভারতের যুদ্ধ বলা হয়, সেই মহাভারতের সঙ্গে এটাকে কনসিডার করা হয়। বলা হয় যে মহাভারতের যুদ্ধ যেটা হয়েছিল, সেটা মানে কেউ চাক্ষুষ দেখেছিল, সেটাই ব্যাটেল অফ 10 কিংসটা অ্যাকচুয়ালি ছিল। তার কারণ এই যুদ্ধের পরেই যে ভরত গোষ্ঠীর রাজা, মানে এখান থেকে তার পরবর্তী শাসক হয়েছিল, তার নাম ছিল, তাকে কনসিডার করা হয় পরবর্তী তার বংশধর পরীক্ষিত ভাবে। পরীক্ষিত নামটা হয়তো শুনেছো। পরীক্ষিত ভাবে কনসিডার করা হয়। তো তিনিই বেসিক্যালি বলা হয় যে তিনি মহাভারতেও যুদ্ধের পরে বলা হয়েছিল রাজা পরীক্ষিত হয়েছিলেন, শাসক হয়েছিলেন, এবং তারই পুত্র ভরত, সেখান থেকে আমাদের ভারতবর্ষের নামকরণ হয়েছে। তো এখানে আমরা প্রপার ভাবে পড়বো কিভাবে তারা গ্রামীণ শাসন ব্যবস্থা থেকে ধীরে ধীরে বিভিন্ন যে পাওয়ারফুল শক্তিশালী জনপদ গঠন করা শুরু করে। মানে আস্তে আস্তে এখানে যে যার ট্রাইব থেকে আস্তে আস্তে একটা বংশ, মানে একটা এম্পায়ার তৈরি করে, একটা সাম্রাজ্য বিস্তার শুরু করে, এবং একে অপরের সাথে যুদ্ধ করে একে অপরকে পরাজিত করে এম্পায়ার বা সাম্রাজ্য তৈরি করে। আর এই সময় বৈদিক সভ্যতাতেই প্রথম লেখা শুরু হয়। এর আগে কোনো কিছু লেখা হতো না। কিছু লেখার এভিডেন্স আমরা সিন্ধু সভ্যতার মধ্যে পেয়েছি, কিন্তু সেগুলো আমরা এখনো পাঠোদ্ধার করতে পারিনি, সেগুলো ডিসিফারেট সম্ভব হয়নি। কিন্তু বৈদিক সভ্যতায় যে লেখা পেয়েছি, সেগুলোকে আমরা পড়তে পেরেছি, ডিসিফারেট করতে পেরেছি, এবং এই সময় থেকেই প্রথম লেখা শুরু হয়। এর আগে সবকিছু প্রথমে বলা হতো, তবে লেখা শুরু হয়। প্রথম বেদ ঋগ্বেদ লেখা হয়। তারপর এই বেদকে কেন্দ্র করে বিভিন্ন মহাকাব্য, শ্রুতি, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বিভিন্ন গ্রন্থ লেখা হতে শুরু করে। যে আমাদের বিভিন্ন ধরনের যে হচ্ছে সূত্র, ন্যায় সূত্র, কল্পসূত্র, সবকিছু সেই সময় ধীরে ধীরে লেখা হতে শুরু করে। এবং এই সভ্যতার শেষের দিকে এসে কি হয়, আমাদের জনপদ গঠন হয় শুরু করে, মানে বিভিন্ন অঞ্চল আস্তে আস্তে একটা এম্পায়ার বা সাম্রাজ্য গঠন করা শুরু করে। পরবর্তী অংশে এই জনপদগুলো কি করে, একে অপরের সাথে যুদ্ধ করে মহাজনপদ গঠন করে, মানে একটা বড় এম্পায়ার বা একটা বড় সাম্রাজ্য তৈরি করে। তো প্রাচীন ভারতে এরকম 16টা মহাজনপদ ছিল। 16টা মহাজনপদ ছিল, যারা কি করতো, নিজেদের মধ্যে লড়াই করে 16টা এরকম এম্পায়ার বা সাম্রাজ্য গঠন করেছিল সারা ভারত। তো এই 16টা মহাজন পদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে মহাজন পদ ছিল, সেটা ছিল মগধ মহাজন পদ। তো সেই মগধ মহাজন পদ বলতে আজকের দিনে যেটা হচ্ছে পাটনা বা বিহার রয়েছে, তো সেই বিহারকে কেন্দ্র করে যে প্রথম একটা মহাজনপদ, পাওয়ারফুল বা শক্তিশালী মহাজনপদ কিন্তু এস্টাবলিশমেন্ট হয়েছিল বা তৈরি হয়েছিল। তো সেই মহাজনপদ বিহারের কেন্দ্র করে পরবর্তীকালে কি হয়, এই মগধ অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে তাদেরকে লড়াই করে একটা সর্বভারতীয় সাম্রাজ্য গঠন করে। সেটাই পরবর্তীকালে আমরা দেখবো মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে? এই মহাজনপদের মধ্যে মগধ রয়েছে, চেদি রয়েছে, অঙ্গ রয়েছে, সুরসেন রয়েছে, আমাদের হচ্ছে কুরু রয়েছে, পাঞ্চাল রয়েছে। মানে মহাভারতের যে পুরো
মানে অঞ্চলে যেগুলো মেনশন করা রয়েছে, সেগুলো সেই সব মহাভারতে যেসব অঞ্চলের নাম মেনশন করা আছে সবের মেনশন এই মহাজন পদে কিন্তু রয়েছে। অর্থাৎ সেই জায়গায় আমরা এগুলোকে অনেকটা মানে কনসিডার করতে পারি যে মহাভারত অ্যাকচুয়ালি সেই সময় হয়েছিল। কিন্তু ব্যাপারটা আবার কি, অনেকে এগুলোকে এগেইনস্টেও অনেক কিছু কথা বলে। যেমন তোমরা হয়তো সেই কোনো একটা সিনেমা দেখেছো। কোনো যেকোনো সিনেমা দেখেছো? সেখানে একটা হচ্ছে যেমন ধরো হচ্ছে মার্ভেলের সিনেমা দেখেছো। সেখানে দেখিয়েছে যে স্পাইডারম্যান নিউ ইয়র্কে থাকে। তার মানে নিউ ইয়র্ক বলে তো এখন একটা জায়গা রয়েছে। কিন্তু সেখানে কি স্পাইডারম্যান থাকে? নিশ্চয়ই না। তাহলে জায়গা অ্যাকচুয়ালি প্রেজেন্ট। কিন্তু সে ক্যারেক্টার প্রেজেন্ট নেই। ঐজন্য অনেকের এগেইনস্ট এ বলে যে মহাভারতের যে গল্পগুলো রয়েছে জায়গা একই আছে। কারণ সেই সময় রয়েছিল। কিন্তু ঐসব মহাভারতের কোনো যুদ্ধ-টুদ্ধ হয়নি। তো এগুলো অনেকে গল্প হিসাবে মানে, কিন্তু তার প্রপার আজকের দিনে অনেক প্রুফ রয়েছে বলে আজকের দিনে অনেকে এগুলোকে নাকচ করতে পারেন। কিন্তু কি যারা ওই কিছু লোক থাকে যারা চিৎকার করলেই মনে করে যে সত্যিটা মিথ্যে হয়ে যাবে। সেজন্য আজকের দিনে তাদের চিৎকারের জন্য এগুলো আমরা সঠিকভাবে বলতে পারি। তো এই ১৬ টা মহাজনপদের মধ্যে মগধ ছিল সবচেয়ে পাওয়ারফুল মহাজনপদ, যার ক্যাপিটাল প্রাথমিক অবস্থায় ছিল রাজগৃহ। পরবর্তীকালে এর যে ক্যাপিটাল ট্রান্সফার হয় কোথায়? পাটলিপুত্রতে। পাটলিপুত্র মানে আজকের দিনে পাটনাতে ক্যাপিটাল ট্রান্সফার হয় এবং পরবর্তীকালে সমস্ত সাম্রাজ্যরা এই পাটলিপুত্র বা পাটনাকে কেন্দ্র করে তাদের সাম্রাজ্য এস্টাবলিশ করে। তো এই মগধের আমরা সাম্রাজ্যগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম ছিল হর্ষঙ্ক ডাইনেস্টি, হরিয়ঙ্ক ডাইনেস্টি। বিম্বিসার তার শাসক ছিলেন। তারপর অজাতশত্রু উদয়ী শাসক হয়। তারপরে তাকে সরিয়ে আসে শিশুনাগ বংশ। এই শিশুনাগ বংশকে মানে আমাদের শিশুনাগ রাজা ছিলেন মন্ত্রী, তিনি হন। তারপর তাকে সরিয়ে আসে নন্দ ডাইনেস্টি, শক্তিশালী নন্দ বংশ ছিল। সেই নন্দ বংশের যে শেষ রাজা ছিল, কে ছিল? নন্দ বংশের শেষ রাজা ধননন্দ। সেই ধননন্দকে পরাজিত করে কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে? চন্দ্রগুপ্ত মৌর্য তাকে পরাজিত করে এবং পরাজিত করে ভারতে তৈরি করে মৌর্য সাম্রাজ্য। সেটাই আমাদের যে চতুর্থ চ্যাপ্টার, আমরা মানে পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে মানে মৌর্য সাম্রাজ্য, সেখানে আমরা আলোচনা করব যে কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য এস্টাবলিশ করেন এবং মৌর্য সাম্রাজ্য এস্টাবলিশমেন্ট করার পরে তার যে সুযোগ্য পুত্র ছিল মহারাজা বিন্দুসার। আম, এই যে হর্ষঙ্ক বংশের রাজা ছিল বিম্বিসার, আর মানে ওই চন্দ্রগুপ্ত মৌর্যের যে পুত্র ছিল তার নাম ছিল বিন্দুসার। তাহলে প্রথমে শাসক হয় চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর তার শাসক হয় বিন্দুসার, ঠিক আছে? তারপর পুত্র হয় অশোক। এবং ধীরে ধীরে মৌর্য সাম্রাজ্য এস্টাবলিশ করে, তারা সর্বভারতীয় সম্মেলন মানে একটা সর্বভারতীয় সাম্রাজ্য গঠন করে এবং শেষ রাজা ছিল বৃহদ্রথ, যাকে পরাজিত করে পরবর্তী সাম্রাজ্য গঠিত হয়। তো সেখানে আমরা এগুলো সম্পর্কে পড়বো। এবার যখন এরকম সাম্রাজ্য তৈরি হচ্ছে, তারই কন্টেম্পোরারি সময় সমাজে কি চলছে, সেটা হচ্ছিল প্রতিবাদী ধর্ম আন্দোলন। মানে যখন সমাজে এই মহাজন পদ চলছে, মহাজন পদের মতো সবাই যে যার সাম্রাজ্য তৈরি করছে, বৈদিক ধর্ম থেকে আস্তে আস্তে যখন মহাজন পদে এন্টার করছে, সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিল। কারণ বৈদিক সভ্যতা অনেক ক্ষেত্রে ব্রাহ্মণ্য মানে ব্রাহ্মণদেরকে কেন্দ্র করে গঠন করা হয়েছিল। ফলে ব্রাহ্মণরা বিভিন্ন রীতিনীতি আচার আচরণ প্রচুর পালন করত। তাদের এগেনস্টে তৈরি করে যে সমাজের যারা সবচেয়ে পরবর্তী এলিট ক্লাস, তারা হচ্ছে ক্ষত্রিয়। তো সেই ক্ষত্রিয়দের মধ্য থেকে বিভিন্ন মানে ব্যক্তিরা এসে বিভিন্ন ধর্ম এস্টাবলিশ করে যাতে সাধারণ মানুষ এই সেই সময় তৎকালীন ধর্মের এগেনস্টে গিয়ে নিজেদের জীবনযাপন করতে পারে। সেই কারণে সমস্ত ক্ষত্রিয় ট্রাইব থেকে বহু প্রতিবাদী ধর্মের উত্থান হয়। তার মধ্যে প্রথম ক্ষত্রিয় ছিল মহাবীর, মানে মহাবীর বলতে তার আগে 23 জন ছিল, গৌতম বুদ্ধ। তো এরা পরবর্তীকালে মহাবীর এখান থেকে জৈন ধর্ম এস্টাবলিশ করে, তিনিও ক্ষত্রিয় ছিলেন। জ্ঞাত্রিক ক্ষত্রিয় ছিলেন। গৌতম বুদ্ধ তিনি হচ্ছেন ক্ষত্রিয় ছিলেন। তো এখান থেকে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের এস্টাবলিশ হয় এবং তারা কি করে ভারতে তাদের যে প্রতিবাদী ধর্মের উত্থান করে কিভাবে সাধারণ মানুষের মানে জীবনটাকে পরিবর্তন করেছিল সেই সম্পর্কে কিছু আলোচনা হবে। তার সাথে অবশ্যই প্রত্যেক জায়গায় আমরা আলোচনা করবো এখান থেকে বুকস অ্যান্ড অথর, মানে কোন বই কে লিখেছে সেটা এই প্রতিবাদী ধর্ম থেকেই আমাদের শুরু হবে। এরপরে প্রত্যেকটা সাম্রাজ্যে মানে যত আসবে প্রতিবাদী ধর্ম থেকে শুরু হবে কি জিনিসগুলো, সেখান থেকে সব জায়গায় বুকসটা কমন আসবে। মানে এই সময় কোন বই লিখেছে, কে লিখেছে এবং তার অথর কে হবে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চ্যাপ্টারে এটা কমন।
মৌর্য সাম্রাজ্য, প্রতিবাদী ধর্ম, পরবর্তী মৌর্য সব জায়গাতে আমরা আলোচনা গুলো করতে হবে। আচ্ছা। এবার মৌর্য সাম্রাজ্য যখন ধ্বংস হয়, তখন কি হয় সারা ভারতে একটা পাওয়ার স্ট্রাগল দেখা যায়। মানে তখন এবার দেখো কেউ যদি প্রকৃত রাজা না থাকে, সবাই কি করবে নিজের মতো করে একটা আন্দোলন শুরু করবে। এ বলবে আমি রাজা, সে বলবে আমি রাজা। এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তো মৌর্যদেরকে সরিয়েছিল কারা? শুঙ্গ যারা ছিল, পুষ্যমিত্র শুঙ্গ তারা সরিয়েছিল। এবার শুঙ্গদেরকে সরিয়ে এলো কারা? শুঙ্গদেরকে সরিয়ে এলো কাণ্য রাজারা। এরপর শুঙ্গদের কন্টেম্পোরারি সময়ে ভারতের অন্যান্য দক্ষিণ ভারতে উঠে গেল কারা? সাতবাহনরা চলে এলো। এবার দেশের মধ্যে তো আছে, বিদেশ থেকেও আবার সেই সময় বহু লোকেরা এসে, কারণ মৌর্যদের কারণে গ্রিক যারা ছিল, ঠিক আছে? গ্রিক যারা ছিল তারা ভারতে এন্টার করতে পারছিল না, বা যারা করেছিল তাদেরকে বের করে দিয়েছিল। সেই কারণে পরবর্তী মৌর্য সাম্রাজ্যে আবার ইন্দো গ্রিক যারা, তারা ভারতে আবার এন্টার করা শুরু করে। অর্থাৎ এই সময় কি হয়, বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে একটা বিভিন্ন বংশের মধ্যে কোলিশন বা সমস্যার সৃষ্টি হয়। যেখানে আমরা পড়বো কান্য ছিল, তারপর আমাদের একে কেন্দ্র করে চেদি ডাইনেস্টি ছিল, কলিঙ্গকে কেন্দ্র করে চেদি বংশের উত্থান হয়েছিল। অর্থাৎ সবার মধ্যে একটা পাওয়ার স্ট্রাগল দেখা যাচ্ছিল। সবাই চাইছে যে আমিই হব রাজা, আমিই হব রাজা, এইসব একটা গন্ডগোল চলছিল। তো সবাইকে এই জন্য ঠান্ডা করার জন্য শেষ পর্যন্ত পৌঁছে গেল কে? পৌঁছে গেল কুষাণ বংশ। তো কুষাণ বংশ কি করলো? এটা সর্বভারতীয় না হলেও অনেকটা হাইলি এক্সপ্যান্ডেড একটা সাম্রাজ্য তৈরি করেছিল, এদেরকে কিছুটা পরাজিত করে। তো তার মধ্যে আমরা দেখেছি কুষাণদের মধ্যে কনিষ্ক, তো তিনি মানে এই দায়িত্বটা নিয়েছিলেন একটা এস্টাবলিশমেন্টের জন্য। কিন্তু কনিষ্ক পরাজিত, কনিষ্কর যখন প্রায় শেষ সময় যখন উইক হলো, তখন আবার যখন তারা ভেঙে যায়, তখন সাম্রাজ্যের মধ্যে উঠে এলো কে? আরেকটা বিখ্যাত সাম্রাজ্য, সেটা হচ্ছে গুপ্তা ডাইনেস্টি বা গুপ্ত সাম্রাজ্য। যার ফাউন্ডেশন করেছিল প্রথমে কে? শ্রীগুপ্ত বলে একজন লোকাল লিডার। ঠিক আছে? এই কনিষ্ক যে কুষাণ বংশ ছিল তাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল সামন্ত প্রথা। মানে এরা কি করতো, বিভিন্ন অঞ্চল দখল করার পর সেই জায়গার ল্যান্ড লর্ড হিসাবে কাউকে অ্যাপয়েন্ট করে দিত, যে তুমি আমার হয়ে সমস্ত ট্যাক্স কালেক্ট করে আমাকে দেবে। তো শ্রীগুপ্ত ছিল এরকম একটা ল্যান্ড লর্ড। তিনি পরবর্তীকালে কি করেন, তার যে পুত্র ঘটোৎকচ গুপ্ত আসেন, এবং তারপরে আসে প্রথম চন্দ্রগুপ্ত, মানে চন্দ্রগুপ্ত ওয়ান। তিনি এসে প্রথমে বুঝতে পারেন যে এত ছোট এম্পায়ার হলে আমরা কিছু এস্টাবলিশ করতে পারবো না। সেই কারণে তিনি কি করেন, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স মানে বিবাহের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার শুরু করেন, এবং এখান থেকে তিনি লিচ্ছবিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গঠন করেন। এবং তার পরবর্তীকালে তার যে পুত্র এখান থেকে হয় সমুদ্রগুপ্ত, তাকে আমরা লিচ্ছবি দৌহিত্র বলে থাকি। অর্থাৎ সমুদ্রগুপ্ত কি করে, বড় একটা সাম্রাজ্য আস্তে আস্তে গঠন করে। আর সমুদ্রগুপ্তের সাম্রাজ্যকে আরো বেশি এক্সপ্যান্ড করেছিল কে? তার সুযোগ্য পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বা যাকে আমরা বলি বিক্রমাদিত্য। তো এইভাবে গুপ্ত সাম্রাজ্য চলে, এবং তারপরে বিক্রমাদিত্যের পরবর্তীকালে স্কন্দগুপ্ত হুন আক্রমণ, সেই সময় বাইরে থেকে হুন আক্রমণ এসেছিল, সেটা প্রতিহত করেছিল। তাহলে গুপ্ত সাম্রাজ্যের মধ্যে আমরা এটা পড়বো। কিন্তু তারই প্যারালালি সবচেয়ে বেশি যেটা প্রশ্ন গুপ্ত সাম্রাজ্য থেকে আসে, সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের বুকস অ্যান্ড অথার্স। এই সময় বিজ্ঞান, সাহিত্য থেকে শুরু করে প্রচুর জিনিস কিন্তু এই সময় উত্থান হয়েছিল। আমরা এখানে পড়বো আর্যভট্ট, এখানে পড়বো যে নবরত্নর যে সভা রয়েছে সেগুলো সম্পর্কে, চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে জ্যোতিষ বিজ্ঞান, মহাকবি কালিদাস, প্রচুর জিনিস এখানে রয়েছে, এগুলো আমাদের পড়তে হবে। এবার গুপ্ত সাম্রাজ্য যখন উইক হয়, যখন দুর্বল হয়ে যায়, তখন আসে পরবর্তী গুপ্ত সাম্রাজ্য, যেই সময় সবাই কি হলো, নিজেদের মধ্যে ভেঙে গেল, যে যার নিজের মতো একটা এলাকা জুড়ে ভেঙে গেল। এখান থেকেই আমাদের পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের মধ্যেই আমাদের কিছু বিখ্যাত, মানে যারা শাসক বলো, এরা এন্ট্রি লাভ করে। যেমন দক্ষিণ ভারতে চোল আসে, মানে বাংলাতে তখন পাল আসে, পশ্চিম ভারতে তোমার হচ্ছে প্রতিহার আছে, আবার দক্ষিণ ভারতের মাঝামাঝি সময়ে আসে রাষ্ট্রকূট। তো এরা কি করে, একে অপরের সাথে এক্সপ্যান্ডেড করে, একে অপরের সাথে ফাইট করে। এবং তারপরে আবার পূর্ব পশ্চিম ভারতের মাঝামাঝি সময়ে আসে হর্ষবর্ধনের পুষ্যভূতি। ঠিক আছে? বাংলায় আসে আবার পাল বংশের আগে আছে হর্ষবর্ধনের সময় শশাঙ্ক। অর্থাৎ এই সময় একটা জগা খিচুড়ির মতো সম্পর্ক। তারপরে আমাদের চালুক্য বংশ, এরা বিভিন্ন ভাবে আমাদের সাম্রাজ্যে, বা মানে পশ্চিম পরবর্তী গুপ্ত সাম্রাজ্যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক শাসন করা শুরু করে। কি কার মধ্যে কোনো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ফাইট চলছে, কিন্তু কোনো স্টেবল কোনো কিছু একটা এম্পায়ার তৈরি হয়নি।
তো যখনই এই এম্পায়ার দেখো দুর্বল হবে, তখন কি হবে? বাইরে থেকে আক্রমণ আসবে। তাহলে বাইরে থেকে আক্রমণ এসে শুরু হয়ে যাবে আমাদের মধ্যযুগের সূচনা। সেটাই আমাদের পরবর্তী যে মধ্য ভারতের ইতিহাসের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার, সেটা হবে প্রাক সুলতানি যুগ। মানে আমাদের যে ভারতে যখন ইসলামিক ইনভেশন হয়েছিল, সেই ইসলামিক ইনভেশনের যে আগের সিচুয়েশন সেটাকে বলা হয় প্রাক সুলতানি যুগ। সেখানে আমরা আলোচনা করব যে ভারতের যে প্রথমে সুলতানি মানে ইসলামিক ইনভেশন প্রথম হয়েছিল 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল কে? মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম মানে একজন শাসক ছিলেন। তিনি শাসক নয়, তিনি অ্যাকচুয়ালি সেনাপতি ছিলেন। ঠিক আছে? হুম। তো মোহাম্মদ বিন কাসেম বলে একজন সেনাপতি ছিলেন। আমাদের আরবের রাজা ছিল। আম নামটা ভুলে গেলাম। হচ্ছে আল মোহাম্মদ বিন কাসেম সেনাপতি ছিলেন আল হাজাজ। ঠিক আছে? তো আল হাজাজ বললে একজন রাজা ছিলেন। তার সেনাপতি ছিল মোহাম্মদ বিন কাসেম। তিনি কি করেন 712 খ্রিস্টাব্দে প্রথম আমাদের অ্যাটাক করেন কোন জায়গা? সিন্ধ প্রদেশ। মানে আজকের দিনে যে সিন্ধু অঞ্চল রয়েছে, সিন্ধ প্রদেশ অ্যাটাক করেন এবং সেখানে রাজা দাহির বলে একজন রাজা ছিল। সে রাজা দাহিরকে পরাজিত করে এবং পরাজিত করে ভারতে প্রথম ইসলামিক শাসন শুরু করে। কিন্তু 712 খ্রিস্টাব্দে ভারতে সিন্ধ প্রদেশ অ্যাটাক করলেও আমাদের যে ভারতীয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে ভারতের যে অংশ সেখানে কিন্তু তারা একটু ঢুকতে পারে। প্রায় তারা ভারতে এন্টার করেছিল কবে? একবারে প্রায় হাজারের দিকে, হাজার খ্রিস্টাব্দের দিকে। কারণ হাজার খ্রিস্টাব্দে কে এন্ট্রি নিতে পেরেছিল? আমাদের অবশ্যই জানি সুলতান মাহমুদ। ঠিক আছে? সুলতান মাহমুদকে আমরা জানি ভারতের ইনভেশন। তিনি 1000 থেকে 1027 এর মধ্যে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তো সুলতান মাহমুদ আক্রমণ করেন। তাহলে এই যে প্রায় 300 বছর ইসলামিক ইনভেশনকে কেউ আটকে রেখেছিল, কেউ দেওয়ালের মতো। সেটা ছিল সেই সময় সোলাঙ্কি বলে একটা রাজপুত ডাইনেস্টি। রাজপুতরা ছিল, তার মধ্যে সোলাঙ্কি ছিল, বিভিন্ন চৌহান রাজারা ছিল। ঠিক আছে? তো রাজপুতরা সেই সময় এদেরকে একটা বাউন্ড করে রেখেছিল যাতে তারা ঢুকতে না পারে। ফলে তারা 300 বছর ধরে বারবার চেষ্টা করছে ভারতে এন্ট্রি নিতে, কিন্তু তারা এন্ট্রি নিতে পারেনি। ফাইনালি কি হলো? আমাদের সুলতান মাহমুদ বহু জায়গায় বহুবার অ্যাটাক করার পরে লুটপাট করে ভারত থেকে চলে গেছে। কিন্তু ভারতে কখনো সেভাবে সাম্রাজ্য বিস্তার তিনি করেন। যা করেছেন লুটপাট করে গজনি নিয়ে চলে গেছে। তো পরবর্তীকালে এই জন্য ভারতে এসে প্রথম সাম্রাজ্য বিস্তার কে করলো? 1192 1192 তে মোহাম্মদ ঘুরি। ঠিক আছে? মোহাম্মদ ঘুরি তিনি কি করেন? পৃথ্বীরাজ চৌহান, আমরা নাম শুনেছি, পৃথ্বীরাজ চৌহানকে তরাইনের যুদ্ধে পরাজিত করে। যুদ্ধ হলো প্রথমে, যেহেতু প্রথমে হেরে গেছিল পরে আবার জিতে যায়। তো তরাইনের যুদ্ধে পরাজিত করে ভারতে প্রথম মানে ইসলামিক বা মুসলিম সাম্রাজ্য এস্টাবলিশ করে। যে এইভাবে আমাদের সাম্রাজ্য একটা এস্টাবলিশ হবে সেটা তিনি ভেবেছিলেন। কিন্তু এই মোহাম্মদ ঘুরির একটা অ্যাকচুয়ালি ব্যাপার, তিনি প্রথম অবস্থায় তিনি কিন্তু, আমরা যে মোহাম্মদ ঘুরিকে বলি এরা কিন্তু অ্যাকচুয়ালি দু ভাই। ঠিক আছে? যে মোহাম্মদ ঘুরির কথা বলা হয় তিনি কিন্তু অ্যাকচুয়ালি শাসক ছিলেন না। তিনি ছিলেন তার ছোট ভাই, তিনি সেনাপতি ছিলেন যাকে আমরা মোহাম্মদ ঘুরি বলে চিনি। ঠিক আছে? এবারে ঘুরি কথার অর্থ হচ্ছে ঘুর প্রদেশের শাসক বলে তাকে মোহাম্মদ ঘুরি বলা হয়। ঠিক আছে? তো যাই আমি খুব বেশি ডিটেলসে যাব না, যে একটু কথাগুলো বলে দিচ্ছি। তো তরাইনের যুদ্ধের পরে এখানে ইসলামিক, তো মোহাম্মদ ঘুরি বলে যে ভারতে সাম্রাজ্য বিস্তার করা হবে। তো সাম্রাজ্য বিস্তার হলো। তো সাম্রাজ্য বিস্তারের জন্য মোহাম্মদ ঘুরি বেছে নিয়েছিল তার কয়েকজন দাস। তো তার ইচ্ছে ছিল যে তিনি মানে বিভিন্ন দাসকে ভারতের যে দিল্লি মানে দিল্লিতে ভারতের বিভিন্ন অংশে তিনি বসিয়ে দিয়ে যাবেন, যে এবার তার গজনি থেকে শাসনটা এখানে হতে থাকবে। মানে মেন কথা, পুরো হেডকোয়ার্টার হবে গজনি, কিন্তু এখানে শাসন যারা করবে তারা হচ্ছে যারা স্লেভ থাকবে তারা শাসন করবে। কিন্তু যখনই 1206 খ্রিস্টাব্দ এলো, মোহাম্মদ ঘুরি মারা গেল। যখনই মোহাম্মদ ঘুরি মারা গেল সঙ্গে সঙ্গে তার যারা স্লেভ বা দাস ছিল তারা বলে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, আমরা আর কারো কথা শুনবো না, আমরা যে যার স্বাধীন, যে যার নিজেরা সমানে এম্পায়ার তৈরি করে দিল। সেরকম ভারতে এই জন্য সেই সময় যে অনেক তার দাস ছিল, তার মধ্যে ছিল কুতুবুদ্দিন ऐबक, নাসিরুদ্দিন কুবাচা, তাজউদ্দিন ইলদুজ, বাখতিয়ার খিলজি। বহু তার স্লেভকে তিনি ভারতের বিভিন্ন অংশে দিয়েছিলেন। তার মধ্যে যে মোহাম্মদ বিন আমাদের হচ্ছে কুতুবুদ্দিন ऐबक, তিনিও মোহাম্মদ ঘুরির স্লেভ ছিলেন। তো সেই কুতুবুদ্দিন ऐबक
তিনি কি করলেন? একটা দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি শুরু করেন। তাকে গুজরাটের দায়িত্ব দেওয়া ছিল। তো তিনি বললেন যে ঠিক আছে। যখনই মোহাম্মদ ঘুরি 1206 তে মারা গেল, তিনি কি করলেন? দিল্লিকে কেন্দ্র করে স্লেভ ডাইনেস্টি তৈরি করলেন। প্রাথমিক অবস্থায় এটা দিল্লি ছিল না। লাহোরকে কেন্দ্র করে ছিল। গুজরাট থেকে করে লাহোরকে কেন্দ্র করে ১ম এ এইগুলো তৈরি হয়েছিল। স্লেভ ডাইনেস্টি এস্টাবলিশ হয়েছিল। তো এটা হয়। আর সেইদিকে বাংলাতে আমাদের হচ্ছে গিয়ে বাখতিয়ার খিলজি, তিনি বাংলাতে ছিলেন। বাংলাতে তিনি খলজি ডাইনেস্টি এস্টাবলিশ করেন। এই খলজি সেই খলজি নয়। বাংলাতে তিনি সেন বংশ সেই সময় ছিল। তৎকালীন সময়ে সেন রাজারা ছিলেন, লক্ষ্মণ সেন ছিলেন। তাকে পরাজিত করে বাংলাতে ইসলামিক শাসন এস্টাবলিশ করেন। তো এইভাবে ভারতে ১ম সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। আমাদের পড়তে হবে দিল্লি সুলতানি সম্পর্কে। দিল্লিকে কেন্দ্র করে যেগুলো গড়ে উঠেছিল। তারপর তার মধ্যে কুতুবউদ্দিন আইবক, তারপরে তার যে জামাই ছিল, তার মধ্যে যে জামাই ছিল ইলতুৎমিশ, তার মেয়ে ছিল সুলতানা রাজিয়া, ঠিক আছে? তারপরে রাজিয়ার পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ শাসক ছিল গিয়াসউদ্দিন বলবন। এরা প্রত্যেকে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টির মধ্যে শাসন করে গেছে। তারপরে গিয়াসউদ্দিন বলবন মারা যাওয়ার পরে সাম্রাজ্যের মধ্যে আবার একটা গন্ডগোল হয়। কে পরবর্তী শাসক হবে? এই নিয়ে একটা গন্ডগোল ছিল। আমি পরে বিস্তারিত আলোচনা করব। গন্ডগোলের কারণ কি ছিল? তার সলিউশন কি হলো? এবং শেষ অবধি কি হলো? জালালউদ্দিন খলজি, ঠিক আছে? জালালউদ্দিন খলজি নামে একজন খলজি শাসক। তিনি অ্যাকচুয়ালি শাসক ছিলেন না, তিনি ডিফেন্ডার ছিলেন। মঙ্গোল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি একজন সেনাপতি ছিলেন। তো তিনি কি করলেন? এই যে মানে খলজি দাস বংশকে সরিয়ে তিনি কি করেন? খলজি ডাইনেস্টি এস্টাবলিশ করলেন। তো এই জালালউদ্দিন খলজি এস্টাবলিশ করার পরে তার যে ভাইপো আলাউদ্দিন খলজি, তিনি কি করেন? খলজি ডাইনেস্টিকে আরো বেশি খ্যাতির শিখরে পৌঁছে দেন। কিন্তু আলাউদ্দিন খলজি যখন অসুস্থ হয়ে যায়, তখন কে পরবর্তী শাসক হবে? মালিক কাফুর থেকে শুরু করে তার যে ছেলে, সবার মধ্যে একটা গন্ডগোল হয় এবং সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমাদের গিয়াসউদ্দিন তুগলক বলে একজন শাসক, মানে একজন, তিনিও এরকম সেনাপতিই ছিলেন মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য। তিনি কি করলেন? দিল্লিতে তুগলক ডাইনেস্টি প্রতিষ্ঠা করলেন। গিয়াসউদ্দিন তুগলক, ফাউন্ডার অফ তুগলক ডাইনেস্টি। তো তারপরে গিয়াসউদ্দিন তুগলকের পরে তার যে পুত্র মোহাম্মদ বিন তুগলক, তিনি শাসন হন। তারপর তার হচ্ছে মানে কাকার ছেলে, ঠিক আছে? কাকার ছেলে, তো তিনি হচ্ছেন আমাদের ফিরোজ শাহ তুগলক, তারা শাসন করে। এবং তুগলক বংশের শেষের দিকে দেখবো ভারতে অ্যাটাক করে কে? তৈমুর লং, ঠিক আছে? তৈমুর লং ভারত আক্রমণ করে। সেই জন্য কি হয়? যেসব শাসক ছিল তুগলক শাসক, তিনি ভয়ে কি করেন? সেখান থেকে পালিয়ে যান। গুজরাটের কৈথলে পালিয়ে যান। তো সেই জন্য তখন সেই জায়গায় শাসক ছিল সৈয়দ ডাইনেস্টির এস্টাবলিশ করা হয়, যারা বেসিক্যালি এই মানে আমাদের যে কি বলে তৈমুর লাঙ্গের হয়ে শাসন ব্যবস্থা করত, ঠিক আছে? তো সেই অবস্থায় সৈয়দ ডাইনেস্টি হয়, কিন্তু তারা কিছুদিন পরে নিজেদেরকে স্বাধীন করে এবং শেষে সৈয়দ বংশের পরে বেহলুল লোদি বলে একজন শাসক, তিনি কি করেন? প্রথমবার লোদি ডাইনেস্টির এস্টাবলিশ করেন। তো এদের মধ্যে কি পার্থক্য ছিল? এই যে যারা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, এরা ছিল বিভিন্ন তুর্কি শাসক। মানে তুরস্ক থেকে যারা আসে তাদেরকে তুর্কি বলা হয়। আর লোদি যারা ছিল তারা ছিল আফগান শাসক। মানে এরা আফগানিস্তান থেকে বিলং করতেন। ঠিক আছে? তো লোদি বংশ এখানে চলে। এই লোদি বংশের সর্বশেষ সবথেকে শেষ রাজা কে ছিল? ইব্রাহিম লোদি। ঠিক আছে? তো ইব্রাহিম লোদি ছিল শেষ রাজা। যাকেই পরবর্তীকালে কি হয়? পরাজিত করে বাবর। বাবর পরাজিত করে পানিপথের যুদ্ধে। ঠিক আছে? ব্যাটল অফ পানিপথ ছিল। সেই পানিপথের যুদ্ধে পরাজিত করে দিল্লি সুলতানির অবসান ঘটে এবং সূচনা হয় কার? মুঘল সাম্রাজ্যের এস্টাবলিশ হয়। এবার মুঘল সাম্রাজ্য শুরু করার আগে আমাদের দুটো ডাইনেস্টি সম্পর্কে একটু পড়তে হবে। সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য আর বাহামনি সাম্রাজ্য। এই দুটো সাম্রাজ্য সম্পর্কে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এবার বলবে স্যার এরা আবার হঠাৎ করে কোথা থেকে জুড়ে বসলো? মনে হতে পারে। কিন্তু বিজয়নগর আর বাহামনিটা কেন পড়তে হবে, তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি, এই যে বিজয়নগর আর বাহামনি সাম্রাজ্যের যে উত্থান হয়েছিল সেটা কিন্তু তুঘলক বংশের সময় উত্থান হয়েছিল। তুঘলক বংশ বলতে মোহাম্মদ বিন তুঘলক যখন ছিলেন সেই সময় বহু অঞ্চল নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে। তার মধ্যে কর্ণাটকের অঞ্চলকে কেন্দ্র করে গঠন হয় বিজয়নগর সাম্রাজ্য। আর কর্ণাটকের উপরের অঞ্চল, সেটা হচ্ছে মহারাষ্ট্র,
তারপর আমাদের তেলেঙ্গানা, এই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে বাহামনি সাম্রাজ্য। তাহলে বাহামনি ছিল, দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স ছিল। বাহামনিরা ছিল যারা মুসলিম শাসক হতো, তারা হচ্ছে মানে যারা মুসলিম ছিল তারা মিলে বাহামনি তৈরি করে, আর যারা হিন্দু ছিল তারা এখানে বিজয়নগর সাম্রাজ্য গঠন করে। এবার দুজনের মধ্যে কৃষ্ণা নদীর যে দোয়াব অঞ্চল নিয়ে গন্ডগোল, কারণ ওটা হাইলি ফার্টাইল। রায়চুর দোয়াব জায়গাটাকে বলা হতো, রায়চুর বলে একটা জায়গা রয়েছে, রায়চুর দোয়াব বলে একটা জায়গা ছিল, সেই জায়গা নিয়ে কনফ্লিক্ট হতো বিজয়নগর আর বাহামনির মধ্যে। তো এই কনফ্লিক্টটা আমাদের পড়তে হবে, বিজয়নগরের কি কি রাজা আছে সেখানে কৃষ্ণদেব রাও সম্পর্কে পড়তে হবে, বাহামনিদের শাসকদের সম্পর্কে পড়তে হবে, এবং তারপরে বিজয়নগর আর বাহামনির মধ্যে ফাইনাল কনফ্লিক্ট যেটা হয়, ব্যাটেল অফ তালিকোটা বলে একটা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে? ব্যাটেল অফ তালিকোটা, তালিকোটার যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল 1556। সেই যুদ্ধে কি হয়, বাহামনি সাম্রাজ্য বিজয়নগরকে সম্পূর্ণ ডিস্ট্রয় করে। মানে কি হতো, বাহামনি সাম্রাজ্যের মধ্যে কি ছিল, বিভিন্ন ভাগ ছিল। আদিল শাহী, ঠিক আছে, হুসেন শাহী, এরকম সরি আদিল শাহী, তারপর হচ্ছে কুতুব শাহী, এরকম বিভিন্ন 5টা অংশে বাহামনিরা বিভক্ত ছিল। এবার বিজয়নগরীরা কি করতো, তাদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিত। ঠিক আছে? গন্ডগোল লাগিয়ে যখনই অ্যাটাক হতো, তখন কি করতো, যে একে বলতো যে সে করছে, তাকে বলতো যে এ করছে। এবার এইভাবে বাহামনিদের মধ্যে গন্ডগোল হতো, আর বিজয়নগর সবসময় একটা প্রফিট নিয়ে সবসময় চলে যেত। এবার বাহমনিরা কিছুদিন পরে বুঝতে পেরেছে যে কিভাবে বিজয়নগরের ট্রিকটা খেলছে। তারা দেখছে যে তাদের মধ্যেই গন্ডগোল করছে আর বিজয়নগর প্রফিট পাচ্ছে। ওই জন্য বাহামনি সাম্রাজ্যরা কি করে, নিজেদেরকে পুরোপুরি অ্যাসেম্বল করে, একসাথে ট্রিটি করে, চুক্তি করে মিলিতভাবে বিজয়নগরকে অ্যাটাক করে। এবং এই তালিকোটা যুদ্ধের পরে বিজয়নগরের যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে হাম্পি, সে হাম্পিকে টোটালি ডিস্ট্রয় করে দেয়। আজকে ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে হাম্পি, তো হাম্পিকে টোটালি তারা ডিস্ট্রয় করে দেয়। আর হাম্পিকে ডিস্ট্রয় করে বাহমনি সাম্রাজ্য তারপরে থাকে। তো বাহমনি সাম্রাজ্যের মধ্যে যে যার বিজাপুর, গোলকন্ডা, আহমেদনগর, এই যে অঞ্চলগুলো রয়েছে, এগুলো সব বাহমনি সাম্রাজ্যের অন্তর্গত ছিল। তারা এইভাবে রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার এদিকে যে উপরের অংশে উত্তর ভারতে তখন আস্তে আস্তে ধীরে ধীরে বাবর সাম্রাজ্য বিস্তার শুরু করে। তো বাবর সাম্রাজ্য বিস্তার করছে, বাবরের সাম্রাজ্য বিস্তারের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের যুদ্ধ করে, ব্যাটল অফ ঘরঘোরা, ঠিক আছে, তারপরে মামুদ লোদির সাথে যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ টুদ্ধ করে, কিন্তু বাবর বেশি দিন রাজত্ব করতে পারেনি। 1526-এ তিনি মোগল সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন, কিন্তু 1530-এই এসে তিনি মারা যান, মৃত্যুবরণ করেন। তো তারপরে তার যে ছেলে ছিল, সে ছেলে হুমায়ুন সিংহাসনে বসে। এবার হুমায়ুন সিংহাসনে বসাতে অনেক ঝামেলা হয়েছিল। ঝামেলা কেন হয়েছিল, কারণ বাবরের অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে দুটো ছেলের মধ্যে গন্ডগোল, হুমায়ুন আর হচ্ছে তার ভাই হচ্ছে কামরান। এবার দুজনের মধ্যে কেন গন্ডগোল, বলবে সিংহাসন নিয়ে। ব্যাপারটা হচ্ছে, বাবরের প্রথমে রাজা ছিল ফারগানা বলে একটা অঞ্চল রয়েছে তুরস্কের, সেখানে শাসক ছিল। কিন্তু সে সেখান থেকে, ফারগানা থেকে তাকে বের করে দিয়েছে তার যে কাকা, ঠিক আছে, আহ, নামটা হচ্ছে সেওয়ানি খান, ঠিক আছে। তো সে তাকে সেখান থেকে বের করে দিয়েছে, বের করে দেওয়ার পরে সমরখন্দে বহুদিন বাবর ছিল। তারপর দেখেছে যে ভারত যদি অ্যাটাক করতে হয়, তাহলে কাবুল ছাড়া সম্ভব নয়। কাবুল কাছাকাছি রয়েছে, আফগানিস্তানের কাবুল। তো কাবুলের যে শাসক ছিল, তিনি ছোটবেলায় বাবরের বাবাকে কথা দিয়েছিল যে বাবরের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবেন। ঠিক আছে? তো সেই জন্য বাবর যখন সেখানে যায়, তো সে সেখানকার শাসক তার কথা অনুযায়ী বাবরের সঙ্গে তার মেয়ের বিয়ে দেয়। এবার বাবর কাবুলের শাসক হয়ে যায়। ভালো কথা, খুব সুন্দর, সবকিছুই ভালো চলছে। এবার যখন বাবরের এর আগে বিয়ে ছিল, যে বাবরের যে বডিগার্ড ছিল, তার হচ্ছে মানে মেয়ের সাথে বাবরের বিয়ে হয়েছিল। এবার বাবর তাকেই বেশি ভালোবাসতো, কিন্তু এই যে কাবুলি বেগম, মানে কাবুলের যে বেগম ছিল তার নাম কাবুলি বেগম, তার সঙ্গে বিয়ে করতে হয়েছিল অনেকটা সাম্রাজ্য রাজা হওয়ার জন্য। এবার সে কাবুলি বেগমের ছেলে হচ্ছে কামরান, আর তার যে বাবরের যে বডিগার্ড ছিল, তার যে মেয়ে, তার যে ছেলে, সে হচ্ছে হুমায়ুন। এবার স্বভাবতই হুমায়ুন বড়, এবং হুমায়ুন বাবরের বেশি প্রিয়। কামরান যেহেতু কাবুলি বেগমের ছেলে, সেজন্য সে একটু কম প্রিয়। এবার তাহলে সিংহাসনে কে বসবে, হুমায়ুন। কিন্তু কামরান সবসময় ডিমান্ড করবে যে আমাকে রাজা করতে হবে। কেন, না বলবে আমার মায়ের সাম্রাজ্য থেকেই তো তুমি শাসক হতে পেরেছো, আর তো আমার সেই জন্যই তো তুমি আজকে ভারত জয় করতে পেরেছো। তার দাবি যথার্থ, কোনো সমস্যা নেই। তো এই নিয়ে গন্ডগোল, কিন্তু সবে কি করে, বাবর সেটা সলিউশনের জন্য সাম্রাজ্যকে ভাগ করে দেয়।
হুমায়ুনকে দিল্লির সিংহাসন দেয়, কাবরকে কাবুলের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলো তাকে দিয়ে দেয় যে তুমি সেখানে শাসক থাকো। এতে কামরান স্যাটিসফাইড কোনোদিনই নয়। তো সে সবসময় হুমায়ুনকে একটু কেস খাওয়ানোর জন্য সবসময় রেডি রয়েছে। এবার তো হুমায়ুনকে কেস খাওয়ানোর সুযোগ খুঁজছে কিন্তু সেভাবে পায়নি। ফাইনালি পেলো কবে কেস খাওয়ানোর? ১৫৪০ খ্রিস্টাব্দে। ১৫৩৯-এ শের শাহের কাছে একবার হারে। দ্বিতীয়বার হারে ১৫৪০-এ, যেটা আমাদের কনৌজের যুদ্ধে পরাজিত হয়, এবং পরাজিত হয়ে হুমায়ুন যায় কামরানের কাছে হেল্প চাইতে। তখন কামরান বলে, "এ বাবা আমি হেল্প করবো?" হেল্প করেনি। তখন হুমায়ুন বাধ্য হয়ে ইরানে পালিয়ে যায় ১৫৪০-এ। পালিয়ে যায় এবং সেখানে শের শাহ তারপরে শাসন ব্যবস্থা করে ১৫৪০ থেকে ১৫৫৫। প্রায় ১৫ বছর মুঘল সাম্রাজ্য পজ অবস্থায়, পজ বলাটা ভুল, হ্যাঁ পজ অবস্থাতেই ছিল। এবার ১৫৪৫-এ হুমায়ুন আবার ফিরে আসে। ফিরে এসে ভারতে আবার মুঘল সাম্রাজ্য রি-এস্টাবলিশ করে। কিন্তু আবার ১ বছর পরেই ১৫৫৬-তে তার মৃত্যু হয়ে যায়। তো মৃত্যু হওয়ার পর তার যে ছেলে আকবর, আকবর সিংহাসনে বসে। এবার আকবরের জন্ম নিয়েও অনেক ব্যাপার রয়েছে। তো আকবরের অ্যাকচুয়ালি জন্ম হয়েছিল পাঞ্জাবে। ঠিক আছে? পাঞ্জাবের বীরসাল বলে একটা জায়গা রয়েছে সেখানে। এবার যখন আকবরের জন্ম হয়েছিল ১৫৪২-এ, কিন্তু তার আগে ১৫৪০-৪১-এ হুমায়ুন ভারত ছেড়ে চলে গেছিল। ঠিক আছে? তো তার যে ওয়াইফ ছিল, তার ওয়াইফকে এখানে ছেড়ে দিয়ে। তাহলে যদি হুমায়ুন চলে যাওয়ার ১ বছর পরে যদি আকবরের জন্ম হয়, তাহলে আকবরের বাবা কি করে হুমায়ুন হয়? ঠিক আছে? তো এরকম অনেক ব্যাপার-স্যাপার আছে। খুব বেশি আলোচনা আমি করব না। এগুলো অনেক কিছু বিতর্ক লাগে। তো অ্যাকচুয়ালি টাইমলাইন যদি দেখতে যাই, তাহলে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পেরে যাবো। তো এখানে যুদ্ধ হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যেখানে আকবর কি হয় শাসন হয়। তো ১ম এ আকবরকে সবাই কন্ট্রোল করত, কিন্তু তারপরে আকবর নিজেকে শাসন ব্যবস্থা করে এবং ১৬০৫ পর্যন্ত তিনি দক্ষতার সাথে সাম্রাজ্য বিস্তার করে। চলে। এরপর তার সুযোগ্য পুত্র জাহাঙ্গীর সিংহাসনে বসে। তো জাহাঙ্গীর সিংহাসনে যে বসেছিল, এটা কিন্তু আকবর চেয়েছিল যে জাহাঙ্গীর বসুক, সেরকম ব্যাপার নয় কিন্তু। নিতান্তই বাধ্য হয়ে জাহাঙ্গীরকে তিনি সিংহাসনে বসিয়েছিলেন। তার কারণ হচ্ছে, তার আকবরের আর যতগুলো ছেলে ছিল, প্রত্যেকে বিভিন্নভাবে বিষক্রিয়া, কেউ মদ খেয়ে, কেউ করে বিভিন্নভাবে মারা গেছিল। জাহাঙ্গীরের সঙ্গে আকবরের কিন্তু কখনোই মানে মেল হতো না। প্রত্যেকে একদম যাকে বলে কট্টর শত্রু। ওই যে আনারকলি থেকে শুরু করে অনেক যে ব্যাপার-স্যাপার গুলো রয়েছে, ওরকম কিছু ব্যাপার নয়। কিন্তু জাহাঙ্গীর কখনো আকবরকে পছন্দ মানে সেভাবে করতেন না আরকি। ওইজন্য জাহাঙ্গীরের সঙ্গে আকবরের বারবার বিদ্রোহ করেছে, বারবার গন্ডগোল হয়েছে। মানে জাহাঙ্গীরকে তিনি পছন্দ করতেন না। কিন্তু একটা সময় দেখা গেল যখন আকবরের কোনো ছেলে নেই, কেউ উত্তরাধিকারী সিংহাসনে বসার কেউ নেই। বাধ্য হয়ে জাহাঙ্গীরকেই সিংহাসনে বসাতে হবে। সেই কারণে জাহাঙ্গীর সিংহাসনে বসে। এবার জাহাঙ্গীরের মৃত্যুর পরে সিংহাসনে, মৃত্যু বলাটা ভুল, প্রায় যখন শেষ সময়, তখন সিংহাসনে বসে তার সুযোগ্য পুত্র শাহজাহান। এবার শাহজাহান সিংহাসনে বসার আগে যত সিংহাসনের দাবিদার ছিল, মানে জাহাঙ্গীরের যত ছেলে ছিল, আর হচ্ছে তার যে ভাইপো টাইপো যারা রয়েছে, যত রয়েছে, সবাইকে মেরে সিংহাসনে শাহজাহান বসেছিল। সেই মেনশনটা, সেটা ইতিহাসে খুব বেশি বলা হয় না। কারণ এই জায়গায় অনেক কিছু ব্যাপার রয়েছে, মানে কিভাবে শাহজাহানের শ্বশুর মশাই কাসেম খান কিভাবে হেল্প করেছিল তাকে সিংহাসনে বসতে, সেগুলো অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো মানে বলা হয় না। কিন্তু সিংহাসনে বসতে শাহজাহান তার যত আত্মীয় ছিল, সবাইকেই প্রকৃতভাবে মেরে সিংহাসনে বসে। কিন্তু ওই যে একটা কথা আছে যে ধর্মের কল বাতাসে নড়ে। ওই জন্য শাহজাহানের হচ্ছে শেষ সময়, তারপর যখন তার পুত্র, তাদের মধ্যে আবার কনফ্লিক্ট হয়, চোখের সামনে দেখলো। তো তার পুত্র অরঙ্গজেব সিংহাসনে বসলো। এবার শাহজাহানের পুত্রের মধ্যে যেটা কনফ্লিক্ট দেখা যায় অরঙ্গজেবের, যে শাহজাহানের পুত্র ছিল দারা শিকো, মুরাদ, ঠিক আছে? শাহ সুজা, শাহ সুজা, মানে শাহ সুজা। তো এদের মধ্যে কনফ্লিক্ট হয়, আর ঔরঙ্গজেব ৪ ভাই ছিল, তার মধ্যে যুদ্ধ হয়, যেখানে সবাইকে মেরে দিয়ে ঔরঙ্গজেব সিংহাসনে বসে। ভালো সুন্দরভাবে। তো ঔরঙ্গজেব শাসন করে, কিন্তু সেই সময় হচ্ছে, আচ্ছা এটা লিখতে ভুলে গেছিলাম। এর মধ্যে একটা চ্যাপ্টার যেটা আমি এন্ট্রি করতেই ভুলে গেছিলাম। এর মধ্যে আরেকটা বসবে, সেটা হচ্ছে মারাঠা সাম্রাজ্য। আচ্ছা, এটা আমি লিখতে ভুলে গেছিলাম এর মধ্যে, মারাঠা সাম্রাজ্য। তো ঔরঙ্গজেবের কন্টেম্পোরারি সময় উত্থান হয় ছত্রপতি শিবাজী মহারাজের। ঠিক আছে? ছত্রপতি শিবাজী। তো ছত্রপতি শিবাজী মহারাজের উত্থান হয়। তো তারপর শিবাজী মারা যাওয়ার পরে তার পুত্র সম্ভাজি মহারাজ, তিনি ঔরঙ্গজেবের অবস্থা খারাপ করেন, এবং তারপর দেখবো ধীরে ধীরে কিভাবে মারাঠা সাম্রাজ্যের উত্থান হয়। এবার আমাদের ইতিহাস পড়ানোর সময় কি পড়ানো হয়?
যে মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের কারণ, কিন্তু এটা পড়ানো হয় যে মারাঠা সাম্রাজ্যের উত্থানের কারণ। মানে আমাদের সবসময় মুঘলকে সেন্ট্রিক করে হিস্ট্রি বারবার পড়ানো হয়। কিছু করার নেই। তো কিভাবে এখানে মারাঠা এক্সপ্যান্ড করলো এবং ছত্রপতি সম্ভাজি মহারাজকে যে ব্রুটালি হত্যা করা হয়েছিল, যেটা মুভি রয়েছে দেখবে, একটা ছাভা বলে একটা মুভি রয়েছে, ভিকি কৌশল করেছে, ভীষণ সুন্দর। মুভিটা দেখতে পারো প্রত্যেকে। তো সেই মুভিতে আমরা দেখেছি সম্ভাজি মহারাজকে কিভাবে হত্যা করা হয়েছে। এবার অরঙ্গজেব ভেবেছিল যে সম্ভাজিকে এতটা ব্রুটালি হত্যা করলে মারাঠার ভয় পেয়ে যাবে। কিন্তু এই সম্ভাজিকে এভাবে হত্যা করাটা যে ঔরঙ্গজেবের কত বড় ভুল ছিল, সেটা ঔরঙ্গজেব কিছুদিন পর থেকেই ফিল করতে পেরেছিল। কারণ তারপরে মুঘল সর্দাররা, মানে মারাঠা সর্দাররা আনকন্ট্রোল ভাবে মুঘলদেরকে মারতে শুরু করে এবং ঔরঙ্গজেব চোখের সামনে 1707 পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তো তিনি দেখেছিলেন চোখের সামনে কিভাবে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো সেই কারণে পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য একটা নামের মতোই ছোট একটা সাম্রাজ্য থাকে। 1858 পর্যন্ত একটা সামান্য একটা সাম্রাজ্য হিসেবে ল্যাটার মুঘল বা পরবর্তী মুঘল হিসেবে থাকে, কোনো রকমের গুরুত্বপূর্ণ কোনো কিছু না করে পরবর্তী মুঘল হয়ে থাকে। আচ্ছা, এবার যখনই এইসব সাম্রাজ্য চলছে তার প্রত্যেকের সঙ্গে একটা করে রিলিজিয়াস অ্যাসপেক্ট যেতে হবে। তো প্রাচীন ভারতেও রিলিজিয়াস অ্যাসপেক্ট একটা রয়েছে। মধ্যযুগে একটা রিলিজিয়াস অ্যাসপেক্ট হচ্ছে ভক্তিবাদ এবং সুফিবাদ। সেখানে আমরা পড়বো কিভাবে মানে মুসলিম ধর্মের প্রচারের কারণে হিন্দুদের সংকট সৃষ্টি হয়েছিল। তো সেই সময় ভক্তিবাদী আন্দোলন আর সুফিবাদ কিভাবে এটাকে হেল্প করেছিল। ভক্তিবাদের মাধ্যমে আমরা দেখব যে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু কিভাবে হিন্দু ধর্মের রক্ষা করেছিলেন। আর সুফিবাদের মাধ্যমে আমরা দেখব যে মুসলিমদের মধ্যে যেসব মানে ভুলভাল কনসেপ্ট যেগুলো ছিল সেগুলাকে পরিবর্তন করে কিভাবে তাদেরকে শিক্ষিত করার কনসেপ্ট দেওয়া হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা এখানে পড়ব। ফাইনালি আমরা পড়বো মডার্ন হিস্ট্রি, আধুনিক ভারতের ইতিহাস। ফাইনালি আমরা পড়বো যেখানে আমাদের প্রচুর জিনিস আলোচনা রয়েছে। তো এটা আমাদের হচ্ছে মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি, আধুনিক ভারতের হিস্ট্রি আমরা এখানে পড়বো, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ প্রচুর জিনিস আলোচনা রয়েছে। প্রথমত আমরা প্রথমে পড়বো ইউরোপীয়দের ভারতে আগমন। ব্যাপারটার মানে হচ্ছে যে প্রথমে যে ভারতে বিভিন্ন ইউরোপীয়রা আসা শুরু করে। প্রথম ইউরোপীয় হিসেবে কারা আসে? প্রথমে ভারতে এসেছিল ইউরোপীয় হিসেবে পর্তুগিজরা। ঠিক আছে? তো পর্তুগিজরা সবার আগে ভারতে আসে এবং পর্তুগিজরা আসার পর থেকে তাকে কেন্দ্র করে, তাকে ফলো করে বাকিরা আসা শুরু করেছিল। প্রথম আছে পর্তুগিজরা 1498 খ্রিস্টাব্দে 1498 এ পর্তুগিজ ভাস্কো ডা গামা প্রথম আছে, ভাস্কো ডা গামা আসে। তারপর তাকে কেন্দ্র করে ধীরে ধীরে ডেনমার্কের হল্যান্ডের অধিবাসীরা আসে। তারপরে ফাইনালি শেষে মানে একদম আগে আসে ইংল্যান্ডরা আসে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে ফ্রেঞ্চরা আসে, ফ্রেঞ্চ যারা ফরাসি ছিল 1664 তারা ভারতে আসে। তো ভারতে কনফ্লিক্ট নিয়ে শুরু হয়েছিল যে কে বেশি এস্টাবলিশমেন্ট করবে, সেটা নিয়ে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যেই যত গন্ডগোল চলতো। যত যুদ্ধ ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সেরই চলতো। যখন তাদের দেশেও যুদ্ধ হয় তার এফেক্ট এখানে পড়ে, যেগুলো ব্যাটল অফ কর্ণাটক বলে আমরা পড়বো। তো সেই ইউরোপীয়রা ভারতে আসার পরে কি করে ভারতের আস্তে আস্তে সাম্রাজ্যগুলোকে দখল করা শুরু করে, সেগুলো আমরা এখানে পড়াশোনা করবো। তারপর আমরা দেখব যখনই এই যে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে গেল, যখনই মুঘল সাম্রাজ্য দুর্বল হয় তখন কি বিভিন্ন অঞ্চলের যারা নবাব রয়েছে তারা নিজেদেরকে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করা শুরু করে। তো তার মধ্যে বাংলা, বাংলাকে কেন্দ্র করে মুর্শিদ কুলি খান, তিনি বাংলায় স্বাধীন নবাবের পত্তন করেন। তারপর আমাদের অযোধ্যা, অযোধ্যাকে কেন্দ্র করে অবধ খান, তিনি করেন। তারপরে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদকে কেন্দ্র করে স্বাধীন নবাবিপত্যময় নিজাম, হায়দ্রাবাদের নিজাম করে। তারপর এরকম ভাবে বহু জায়গা রয়েছে, হায়দ্রাবাদ থেকে শুরু করে মহীশূর, মাইসোর টিপু সুলতান করে। ঠিক আছে? তো এরকম বহু জায়গাতে স্বাধীনভাবে নবাবির পত্তন শুরু হয়ে যায়। সবাই যে যার নিজেরা বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট, সবাই করে। সুন্দর ব্যাপার। কিন্তু এদের মধ্যে সবাইকে মাথায়, সবার মাথায় হচ্ছে কাঁঠাল ভেঙে ব্রিটিশরা কি করে নিজেদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে নিজেদেরকে এস্টাবলিশ করে। তো তার মধ্যে অবশ্যই তোমরা পলাশির যুদ্ধ 1757 পাবো, বক্সারের যুদ্ধ 1764 পাবো এবং ফাইনালি 1765 দেওয়ানি লাভের মাধ্যমে তারা আমাদের সাম্রাজ্য বিস্তার করা শুরু করে। দিয়ে রেগুলেটিং অ্যাক্ট হয়, তারপরে হয়। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে আমাদের টোটালি সমস্ত কিছু ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কি করে পুরো শাসন কার্য পরিচালনা করতে শুরু করে। এইভাবে তারা প্রচুর ট্যাক্স কালেক্ট করে আমাদের উপরে অত্যাচার শুরু করে।
তো সেই জন্য আমাদের শুরু হবে, আমাদের যে সাধারণ মানুষ এরা বিভিন্ন ট্রাইব যারা রয়েছে তারা বিভিন্ন বিদ্রোহ করা শুরু করে। ঠিক আছে? তাদের মধ্যে সবাই হচ্ছে বিদ্রোহ করা শুরু করে যে না এসব চলবে না, আমাদের এখানের জিনিস আমরা কাউকে দেব না। এই নিয়ে আন্দোলন, প্রথম আন্দোলন হিসেবে যেটাকে কনসিডার করা হয় সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ঠিক আছে? যেটা আমরা দেবী চৌধুরানী থেকে শুরু করে নাম আমরা পেয়েছি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তারই কন্টেম্পোরারি সময় সাঁওতাল বিদ্রোহ। ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহ হয়, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এরকম বহু বিদ্রোহ আমরা এখানে পড়বো যে কোন বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিল, তার সাথে সাথে ফরাজি আন্দোলন, ঠিক আছে, ওয়াহাবি আন্দোলন, ঠিক আছে, এইসব যে আন্দোলনগুলো রয়েছে এগুলো সব আমরা পড়বো। তারপরে দেখবো এই সমস্ত আন্দোলনগুলো যখন একসাথে বিক্ষিপ্তভাবে হচ্ছিল, মিলিতভাবে একটা আন্দোলন এরপরে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহ হিসেবে। 1857 এ মহাবিদ্রোহ হয়। তো এই যে মহাবিদ্রোহের ফলে কি হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হলো সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের হাতে। তো এখান থেকে মহাবিদ্রোহে 1857 এর ফলে কোম্পানি শাসনের অবসান হয় এবং কুইন, রানীর শাসন শুরু হয়। মানে এক কথায় এতদিন একটা কোম্পানি শাসন করতো, এবার কুইন রুল শুরু হয়। ক্রাউন রুল বা কুইন রুল এরপর থেকে শুরু হয়। তো তারা ব্রিটিশ বললে এবার হচ্ছে সরাসরি আমরা শাসন করব। 1858 থেকে তারা শাসন করা শুরু করে। এবং তারা ভারতে আসার পর থেকে প্রথম থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করে এবং তার সাথে সাথে বিভিন্ন আইন প্রবর্তন করে। সেই অ্যাক্ট গুলো আমাদের পড়তে হবে। পাশ্চাত্য শিক্ষার মধ্যে আমাদের পড়তে হবে কিভাবে তারা শিক্ষা ব্যবস্থা করেছিল। রাওল আমাদের হচ্ছে সার্জেন্ট পরিকল্পনা, বিশ্ববিদ্যালয় কমিশন, হ্যান ত্যান যেসব পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন এটা পড়তে হবে। তার সাথে সাথে বিভিন্ন আইন পড়তে হবে। আইনের মধ্যে রেগুলেটিং অ্যাক্ট, তারপরে চার্টার অ্যাক্ট, ঠিক আছে? তারপর আমাদের বিভিন্ন ধরনের বন্দোবস্ত ব্যবস্থা। তো আমাদের হচ্ছে কি বলে? রায়তওয়ারি বন্দোবস্ত, ঠিক আছে? রায়তওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, সবকিছু অ্যাক্ট আমরা এর মধ্যে করব। তারপর অস্ত্র আইন, তারপর হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, বিভিন্ন আইন তারা যে চালু করেছিল সেগুলো আমরা এখানে আলোচনা করব। একসাথে পুরো কম্প্যাক্ট ভাবে এখানে পেয়ে যাবো। তারপরে আমরা দেখবো যাতে এদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এস্টাবলিশ হয় আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1858 খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠা হয় এবং তার সাথে সাথে যারা সেই সময় সমকালীন বিভিন্ন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনগুলো আমরা পড়বো। মানে গান্ধীজি এন্ট্রি নেওয়ার আগে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1858 থেকে 1885 থেকে 1905 1915 1915 পর্যন্ত, মানে গান্ধীজি আসার আগে পর্যন্ত কি রকম কি আন্দোলন হয়েছিল তার মধ্যে বঙ্গভঙ্গ পাবো, কংগ্রেস আসার পরে বঙ্গভঙ্গ আন্দোলন, স্বদেশী আন্দোলন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের প্রথম বিপ্লবী হচ্ছে বিভিন্ন যে কি বলে বাল গঙ্গাধর তিলক, তিলক কিভাবে এ করেন, এগুলো সব হোম রুল সোসাইটি, হোম রুল লীগ, হোম রুল আন্দোলন, এইসব আমরা এখানে পড়বো যে কংগ্রেস এবং সেই সময় সমকালীন আন্দোলন গান্ধীজি আসার আগে পর্যন্ত। তারপরে গান্ধীজি যখন এন্ট্রি নিয়ে নেবেন, গান্ধীজি তো এন্ট্রি নিয়ে নেওয়ার পরে হয়ে গেছে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন। ৩ টে আন্দোলন সম্পর্কে আমাদের ভালো করে পড়তে হবে। যে গান্ধীজি যখন ভারতে আসেন, ভারতে আসার পরে তিনি ১ম এ যে সত্যাগ্রহ করলেন, রাওলাট সত্যাগ্রহ, সেটা আমরা ১ম এ পড়বো। তার বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তারপর কিভাবে ধীরে ধীরে সেখান থেকে আস্তে আস্তে আইন অমান্য আন্দোলন শুরু হয়, খিলাফত আন্দোলন শুরু হয়। এবারে সেখান থেকে ডান্ডি মার্চ হবে এবং শেষে ভারত ছাড়ো আন্দোলন টোটাল আমরা এখানে ডিসকাশন করব। ঠিক আছে? টোটাল আমাদের এখানে আলোচনা হবে যে গান্ধীজি ১৯১৫ সাল থেকে ১৯০০ আমাদের হচ্ছে ৪৭ পর্যন্ত গান্ধীজি যে টোটাল আন্দোলন করেছিল, যার মাধ্যমে তিনি কিভাবে ভারতীয়রা যাতে স্বাধীন হতে না পারে তার চেষ্টা কিভাবে করেছিলেন সেগুলো এই আন্দোলনের মাধ্যমে জানা যাবে। এটা এরকম নয় যে তিনি স্বাধীনতা করানোর চেষ্টা করেছিলেন, তিনি অ্যাকচুয়ালি যাতে ভারত স্বাধীনতা না পায় সেই চেষ্টা তিনি কিভাবে করেছিলেন সেটা আমরা পড়ব। এবং এট দ্য লাস্ট মানে একদম শেষে আমরা পড়বো দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার যে আজাদ হিন্দ ফৌজের যে সংগ্রাম, সেটা আমরা পড়বো যে কিভাবে নেতাজি ভারতের বাইরে গিয়ে কিভাবে হচ্ছে আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন এবং সেই আজাদ হিন্দ ফৌজ যে আমাদের ভারতের যে আন্দোলনে কিভাবে ভূমিকা রেখেছিল এবং এই আজাদ হিন্দ ফৌজের আন্দোলনের কারণে কেন ভারতের নৌ বিদ্রোহ হয়েছিল। এই নৌ বিদ্রোহীটা কিন্তু প্রকৃত কারণ ছিল ভারতের স্বাধীনতার, মানে ব্রিটিশরা এই নৌ বিদ্রোহের কারণেই কিন্তু ভয়ে পালিয়ে গেছিল। কিন্তু
পড়তে আমরা একটা জিনিস দেখতে পাবো যে যদি গান্ধীজি না থাকতেন বা যে সিচুয়েশনটা ওরকম সিচুয়েশন যদি না হতো, যদি কংগ্রেস পাওয়ারফুল হতো, ভারত কিন্তু 1943 1943 তে স্বাধীনতা পেয়ে যেত। মানে ব্রিটিশরাই 1943 সালেই ভারতকে স্বাধীনতা দিতে চেয়েছিল। কিন্তু সেই সময় স্বাধীনতা নেওয়ার মতো কেউ ছিল না। কারণ মুসলিম লীগ বলছে আমরা পাকিস্তান চাই, আর কংগ্রেস বলছে না আমরা বিভাজন চাই না। তো এই জন্য তারা বলছে আরে স্বাধীনতা দেবো তো কে নিবে বলো? কার হাতে ক্ষমতা দিয়ে যাবে বলো, তোমরা ডিসাইড করো, তাহলে তো দেবো। তো কারো মধ্যে কোনো কেউ ডিসাইড করতে পারেনি যে কে নেবে। ঠিক আছে? তো সেই কারণে 1943 এ স্বাধীনতা দিতে চেয়েছে। মানে ভিক্ষাই দিতে চেয়েছে, কিন্তু আমরা সেই ভিক্ষাটাও নেওয়ার মতো আমাদের যোগ্যতা হয়নি। তো ফাইনালি 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। তাও কেন পাই? 15th অগাস্ট 1947 সাল ভারত স্বাধীন হয়। কেন স্বাধীন হয়? তার কারণ ঐদিন হচ্ছে ব্রিটিশরা, আমাদের যে জাপান, ঐদিন আমাদের কাছে স্যারেন্ডার করেছিল। মানে ব্রিটেনের কাছে স্যারেন্ডার করেছিল। সেই কারণে তারা আমাদের স্বাধীনতা দিয়েছিল। ঠিক আছে? তো আমরা পালন করে থাকি, কিন্তু তার কারণ হচ্ছে এটা। আচ্ছা, তাহলে প্রত্যেকে বোঝা গেল যে হিস্ট্রিতে আমরা কি জিনিস পড়বো। প্রথমে আমরা পড়বো প্রাচীন ভারতের ইতিহাস, যেখানে আমরা আলোচনা করব এনসিয়েন্ট সিভিলাইজেশন, আমাদের যে প্রাচীন ভারতের ইতিহাস, যে এনসিয়েন্ট এনসিয়েন্ট হিস্ট্রি আমরা আলোচনা করব। এনসিয়েন্ট হিস্ট্রি আমরা আলোচনা করব, টোটাল সিলেবাস আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম। তারপরে আমাদের মিডিয়েভেল আলোচনা করব। মিডিয়েভেল আলোচনা করব। আর লাস্ট আমরা আলোচনা করলাম যে মডার্ন, আধুনিক ভারতের ইতিহাস। বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। পুরো ইতিহাসটা আমি তোমাদেরকে ভালো করে সিকোয়েন্স ভাবে বোঝালাম। মানে এইভাবে যদি একবার গল্পটা মনে রাখো, তাহলে ইতিহাস পড়ার পরে দেখবে যে কোনো অসুবিধে হবে না, দেখবে সহজেই ঘটনাটা মনে থাকবে। নাহলে আমাদের একটা মাথার মধ্যে গন্ডগোল হয় যে কোন ঘটনাটা আগে হয়েছে কোন ঘটনাটা পরে হয়েছে, সেগুলো আমাদের মাথার বাইরে চলে যায়। বোঝা গেল প্রত্যেকের?